আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় সবাই নিরাপদেই আছো। আজকে আমাদের ক্লাস বাংলা, অর্থাৎ বাংলা দ্বিতীয়, আমরা ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ পঞ্চম পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ, অর্থাৎ আজকে আমরা ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয়, অর্থাৎ আমাদের আজকে শিকনফল হচ্ছে। আজকের পাঠ থেকে আমরা জানবো ধ্বনি ও বর্ণ কাকে বলে, তারপর ধ্বনি কত প্রকার, বর্ণ কত প্রকার, এগুলো সম্পর্কে জানবো। এছাড়া কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ এবং সংখ্যা বর্ণ সম্পর্কে আমরা বিশদভাবে জানতে পারবো। আজকের পাঠ শেষে আমরা ধ্বনি, বর্ণ, তারপর অনুবর্ণ, কার বর্ণ এবং যুক্ত বর্ণ, সংখ্যা বর্ণ সম্পর্কে জানতে পারবো, বলতে পারবো এবং পরীক্ষায় আমরা সঠিকভাবে এর উত্তর দিতে পারবো। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি, ধ্বনি ও বর্ণ। তাহলে তোমরা বই খাতা নিয়ে বসে পড়ো এবং যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেগুলো নিচে তোমরা কি করবে, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখবে। তাহলে আসো ধ্বনি ও বর্ণ কাকে বলে প্রথমে আমরা একটু জেনে নিই। ধ্বনি কাকে বলে? মানুষের মুখ দিয়ে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি। আর ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি? ধ্বনি। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক মানে কি? যেমন আমরা যদি বলি আমি সকালবেলা ঘুম থেকে উঠি, তাহলে আমি যদি আমি ভাঙাতে যাই তাহলে কি করবো? আমির মধ্যে কি আছে? আ একটা ধ্বনি, মি একটা ধ্বনি। তাহলে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ধ্বনিগুলো মিলে কি হয়ে যায়? শব্দ থেকে কি হয়ে যায়? বাক্য, তাই না? অর্থাৎ এর মাধ্যমে আমরা মনের ভাবটা প্রকাশ করতে পারি। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কি বলা হচ্ছে? ধ্বনি। বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি আছে। তাহলে ধ্বনি তো আমাদের অনেকগুলো, আমরা তো জানি স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি আমরা তো জেনেছি, কিন্তু এখন আমরা একটু জানবো মৌলিক ধ্বনি। মৌলিক ধ্বনি কাকে বলে? অর্থাৎ যে ধ্বনিগুলো মৌলিক শব্দ অর্থ কি, যাকে কোনো বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক। আর এখানে আমাদের মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে কতটি? বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি আছে। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি। এই 60টিগুলো কি কি? ই, এ, এ, আ, ও, অ, ও এবং উ। তাহলে কি আছে? ই। তাহলে ই আর ইলিশ বলছি, ইগল বলছি, সে দুটো মিলে হচ্ছে ই। এবং ই এর উচ্চারণ হচ্ছে কোথায়? মুখে এই শেষের অংশটা থেকে কিন্তু চলে, শেষের অংশটা থেকে ই উচ্চারিত হয়। তারপর আসছে কি? এ। এ অর্থাৎ আমরা যে বলি আমরা একটি, একজন, এরকম তো বলি, একজন বলি, একজন। তাহলে এর উচ্চারণ স্থান হচ্ছে কি? ঠিক ই যেখানে, তার নিচে হচ্ছে এ। তারপর আসছে কি? আ। আ এই ক্ষেত্রটা আমরা কিন্তু কি করি না, এই ধ্বনিটা কিন্তু আমরা লিখি না, কিন্তু আমরা এটা উচ্চারণ করি। যদি আমি বলি এক, হ্যাঁ এক আমরা লিখি এরকম, কিন্তু আমরা উচ্চারণ করি কি? এক, এই যে, তাই না? বলার সময় আমরা বলি এক ও এক, কিন্তু আমরা উচ্চারণ করি কি? এই এক। এছাড়া আছে অ। অ এর উচ্চারণ কোনখান থেকে? অ এর উচ্চারণ হচ্ছে আ বলার সময়, আ এর মধ্যে আসছে আ বলার সময় জিহ্বা সাহিত্য অবস্থায় থাকে, আ কেন্দ্র অবস্থায় থাকে। এরপরে অ, তারপর হচ্ছে ও এর উচ্চারণ হচ্ছে আরেকটু করে এবং ও এর উচ্চারণ হচ্ছে আরেকটু উপরে। তাহলে ও আর ও একই জায়গা থেকে, হ্রস্ব ও আর দীর্ঘ ও একই স্থান থেকে উচ্চারিত হয়। সেজন্য আমরা এখানে মৌলিক স্বরধ্বনি ধরেছি কোনখানে? কয়টি? 60টি। ই, এ, আ, অ, ও এবং উ। আচ্ছা, এখন আমরা পারবো মৌলিক ব্যঞ্জন ধ্বনি। মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? 30টি। এখানে তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু খেয়াল করো। ক, খ, ব, ভ। কিন্তু এই যে আমরা বলি প, খ, ব, ভ, কিন্তু এগুলো উচ্চারণ করার সময় কি হয়? ব্যঞ্জন ধ্বনি। তাহলে উচ্চারণ করার সময় যখন প্রতিটি ব্যঞ্জনের সাথে যখন অ উচ্চারিত হবে, সেটা কিন্তু আর মৌলিক হবে না। মৌলিক হবে কখন? এটার সাথে যখন অন্য কোনো ধ্বনি উচ্চারিত হবে না, তখন সেটাই হবে মৌলিক। যেমন এখানে দেখো প, এই প নিচে যেহেতু হস্যচিহ্ন আছে, এখানে আমরা অ উচ্চারণটা বলবো না, আমরা কি বলবো? প, ফ। অর্থাৎ একটু ভিতরের দিকে হবে ব, হ। তারপর আছে কি? ত বলবো না, আমরা কি বলবো? ত, হ, দ, ধ। এরকম করে কি কয়টা আছে এখানে? 30টা আছে।
তাহলে ক, খ, ড, ঢ এরকম করে কয়টা আছে 30টি। তাহলে এই 30টি ব্যঞ্জন ধ্বনি কিন্তু আমরা এখানে কি করব মুখস্থ করে রাখবো। এরপর আসবে, এরপর আমরা ধ্বনিকে যখন বিশ্লেষণ করতে যাব তাহলে ধ্বনি কি আমরা তো জানি ভাষার ক্ষুদ্রতম এককে ধ্বনি বলা হয় এবং ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, এটা আমরা আগেও জেনেছি, এখন আর একটু জেনে নিই। স্বরধ্বনি কাকে বলে, যে ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের বাতাস কোথাও বাধা না পেয়ে সরাসরি উচ্চারিত হয়ে যায় তাকে বলা হয় স্বরধ্বনি। যেমন অ, আ, ই, উ, রি, এ এগুলো হচ্ছে স্বরধ্বনি। তারপর আছে কি ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় বাতাস মুখবিবরের কোনো না কোনো জায়গাতে স্পর্শ করে, অর্থাৎ বাক্যপ্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় যখন এটা বাধাপ্রাপ্ত হবে তখন সেটাই হয়ে যাবে ব্যঞ্জন ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাক্যপ্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হবে তখন সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে এখানে আমরা স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনিটাও জেনে গেছি। তাহলে স্বরধ্বনির সংখ্যা কয়টি? সাধারণত আমাদের বর্ণমালায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কয়টি বলতো? 11টি। আর ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? 39টি। তাহলে মোট ধ্বনির সংখ্যা কয়টি? 50টি। ধ্বনি কিন্তু অনেকগুলো হয়, কিন্তু আমরা যখন বর্ণতে যাব তখন এটাকে আমরা 50টিতে বলবো, ঠিক আছে? কিন্তু আমরা আগে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি দিয়ে চিহ্নিত করেছি, যখন আমরা বর্ণতে যাব তখন আমরা বর্ণগুলোকে কিন্তু এভাবে 4 অনুসারে ভাগ করে তখন আমরা মোট ব্যঞ্জনের সংখ্যা কয়টি? 50টিতে বলবো। এখন আমরা ধ্বনির মধ্যে এই যে মৌলিক ধ্বনি যেগুলো পেয়েছি আমরা, এখন আমরা মৌলিক ধ্বনিগুলো নিয়ে আলোচনা করব। এখন আসো আমরা একটু বর্ণ সম্পর্কে একটু জেনে নিই। তাহলে বর্ণ কাকে বলে এটা একটু জানিয়ে আসো। এখন আমরা আসবো বর্ণ নিয়ে, বর্ণ কাকে বলে। তাহলে বর্ণ কাকে বলে, বর্ণটা তো আমরা আগে জেনেছি, আগে পড়েছি, এখন আর একটু পড়ে নিই। বর্ণ কাকে বলে, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। তাহলে যখন আমরা মুখে বলবো তখন সেটা হবে কি ধ্বনি, আর যখন আমরা লিখবো তখন সেটাকে বলা হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ কয় প্রকার? বর্ণ 2 প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণের সংখ্যা কয়টি? বাংলাদেশের স্বরবর্ণের সংখ্যা কয়টি? তাহলে যদি বলা হয় তাহলে আমরা কি বলবো? স্বরবর্ণের সংখ্যা হচ্ছে, স্বরবর্ণের সংখ্যা কয়টি? 11টি। আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? 39টি। তাহলে মোট আমাদের বাংলা ভাষার মোট বর্ণের সংখ্যা কয়টি? মোট বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। তাহলে এই যে ধ্বনি প্রতীককে বলা হয় বর্ণ, এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। তাহলে বর্ণটা কি করে? যেটা আমরা শুনবো সেটা হচ্ছে ধ্বনি, আর যখন আমরা লিখবো তখন সেটা হয়ে যায় বর্ণ। অর্থাৎ এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সব। আর বর্ণমালা কাকে বলে? যদি আমরা বলি যে বর্ণ, আমরা তো এখন বর্ণ সম্পর্কে জানছি, এখন বর্ণ থেকে যদি আসে বর্ণমালা, তাহলে বর্ণমালা কাকে বলে? এই যে বর্ণমালা, তাহলে সবগুলো বর্ণ মিলে তৈরি হয়ে যায় কি বর্ণমালা। বর্ণমালা কাকে বলে? যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলা হয়। তাহলে বর্ণমালা কাকে বলে? যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলা হয়। তাহলে বাংলা ভাষার বর্ণমালার সংখ্যা কয়টি? 1টি। কারণ যে কোনো দেশে কি হয়, তাদের লেখার লিখিত রূপ যেগুলো আছে বর্ণ, সেই বর্ণ সবগুলো মিলে সমষ্টি মিলে হয়ে যায় কি বর্ণমালা। এখানে তোমাদের বইয়ে বর্ণমালা দিয়েছে, বর্ণমালার সংখ্যাটা দিয়েছে কি ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। তাহলে ওটা নিচে একটু আন্ডারলাইন করে রাখবো। ধ্বনির বিভাজন অনুযায়ী বর্ণমালাকে 2 ভাগে ভাগ করা যায়। স্বরধ্বনির প্রতীক হচ্ছে স্বরবর্ণ। তাহলে স্বরধ্বনির প্রতীক কি? স্বরবর্ণ। আর ব্যঞ্জন ধ্বনির প্রতীক হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। ওই যে ধ্বনির প্রতীককে বলা হয় কি বর্ণ, সেখান থেকে চলে আসছে স্বরধ্বনির প্রতীক হচ্ছে কি স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির প্রতীককে বলা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। ওগুলো কিছু আমরা একটু আন্ডারলাইন করব। তাহলে বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কয়টি? 50টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে আর নানা ধরনের বর্ণ, যেমন আছে কি, যেমন আমরা বলতে পারি কারবর্ণ আছে, অনুবর্ণ আছে, এছাড়া যুক্তবর্ণ আছে, সংজ্ঞাবর্ণ আছে। এটা আমি এখানে লিখে দিচ্ছি। আর কি আছে? যুক্তবর্ণ আছে, আরটা আছে কি সংজ্ঞাবর্ণ। সংজ্ঞাবর্ণ
বর্ণ। তাহলে যুক্ত বর্ণ আমরা আগে পড়েছি, সংখ্যা বর্ণটাও আগে পড়েছি, কিন্তু এখন আমরা এটা সম্পর্কে আর একটু বেশি জানবো। আচ্ছা, এখন আমরা স্বরবর্ণের সংখ্যা কয়টি, ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি সেটা তো পেয়ে গেছি। এখন আমরা কার বর্ণে আসি। তাহলে কার কয়টি, কার কাকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তাহলে কার কাকে বলে যখন আসবে আমাদের প্রশ্ন, কার কাকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আর কার সংখ্যা কয়টি? স্বরবর্ণের কয়টি কার আছে? তাহলে কয়টি আছে বলো? 10টি। সেই 10টি কি কি? আকার, রস্যিকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ওকার। তাহলে কোন বর্ণের কার নেই বলো তো দেখি, কোন বর্ণের কার নেই? অবর্ণের কোনো কার নেই। তারপর আসো, এখানে আমরা পেয়ে গেছি। এরপর আসো অনুবর্ণ। অনুবর্ণ, আচ্ছা কার বর্ণে তো, কার বর্ণের মধ্যে কি আছে? কার বর্ণের মধ্যে অয় শব্দ ব্যবহার নেই, এটা আমি বলেছি। এছাড়া এগুলো কার বর্ণগুলো কোথায় বসে? যদি আমাদের প্রশ্ন আসে কার বর্ণ কোথায় বসে, তাহলে ব্যঞ্জন বর্ণের আগে, পরে, উপরে, নিচে এবং উভয় দিকে যুক্ত হবে। আগে বসে, পরে বসে, যেমন আগে কি বসে? রস্যিকার আগে বসে, একার আগে বসে, তাই না? তাহলে আগে বসে, পরে বসে, নিচে বসে, আবার উভয় দিকে বসে। আবার উভয় দিকে বসে কোনটা? এই যে ওকার, ওকার, এগুলো হচ্ছে উভয় দিকে বসে। তাহলে উভয় দিকে বসে যুক্ত হয়। কোন ব্যঞ্জনের সাথে কার বর্ণ বা হস্যচিহ্ন না থাকলে ব্যঞ্জনের সাথে অ আছে বলে ধরে নেওয়া হয়। এই যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম ক, ক বলার সময় একটা ক এর সাথে কি উচ্চারিত হয়? অ উচ্চারিত হয়। যখন আমি ক বলবো, ক, তখন সেটার সাথে কিন্তু নিচে যখন হস্যচিহ্নটা থাকবে তখন সেটার সাথে কি উচ্চারিত হবে না? অ উচ্চারিত হবে না। এখানে কিন্তু এই কথাটাই বলছে, কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস্যচিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সাথে একটা অ আছে বলে ধরে নেওয়া হয়। আচ্ছা, এখন আমরা কার বর্ণটা পড়ছি, এখন একটু অনুবর্ণটা পড়ে নিই। অনুবর্ণ কি? তাহলে অনুবর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে আছে ফলা, রেফ এবং বর্ণ সংকেত। তাহলে কি কি আছে অনুবর্ণের মধ্যে? কি কি আছে? আমরা ফলা পাবো, রেফ পাবো, আর একটা পাবো কি? বর্ণ সংকেত। তাহলে ফলা কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। তাহলে ফলা ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। তাহলে ফলা কাকে বলে যখন আসবে প্রশ্ন, তখন আমরা কি বলবো? ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ আছে যেগুলো অন্য ব্যঞ্জনের নিচে বসে, তারপর কোথায় বসে? ডান পাশে ঝুলে থাকে, ডান পাশে আবার ঝুলেও থাকে, আবার সেগুলোকে বলা হচ্ছে ফলা। যেমন ন, হয় ন, হয় ন যখন বলবো এটা কি আছে? পাশে ঝুলে থাকবে। তাহলে ফলা কয়টি? ফলা সংখ্যা কয়টি যদি বলা হয় বাংলা কথা বলে ফলা কয়টি? ফলা হচ্ছে 6টি। কি কি ফলা? নফলা। নফলার মধ্যে আমরা মধ্যন বলি, দন্তন বলি। নফলা আছে, বফলা আছে, মফলা আছে, জফলা আছে, রফলা আছে আর লফলা আছে। তাহলে নফলা দিয়ে শব্দ কি হতে পারে? নফলা দিয়ে হতে পারে চিহ্ন, তারপরে এটা মধ্যন দিয়ে হয় চিহ্ন, আর রত্ন নদী কি আছে? ন, দন্তন আছে, রত্ন। বফলাতে কি আছে? বফলা দিয়ে একটা শব্দ বলো, কি হতে পারে? বিশ্বাস। তারপর মফলা দিয়ে হয় পদ্ম, পদ্ম ফুল যে আমরা বলি পদ্ম। তারপর জফলা দিয়ে হয় বিদ্যা। তাহলে জফলার চিহ্নটা তোমরা জানো, জফলা কিভাবে দিতে হবে। রফলা, রফলার নিচেও চিহ্ন হয়েছে রফলা। রফলা দিয়ে শব্দ কি হতে পারে? গ্রহ। লফলা দিয়ে হতে পারে কি? ল, নিচে একটা ল থাকবে, লফলা। তাহলে ক্লান্ত, ক্লান্তের মধ্যে কি আছে? লফলা আছে। তাহলে এখানে আমরা ফলা কয়টি পেয়ে গেছি? ফলা কয়টি? 6টি। এরপর আসে রেফ। রেফ দিয়ে, রেফের মধ্যে আমরা কি পাবো? রেফ হচ্ছে কি? র এর অনুবর্ণ হচ্ছে রেফ। তাহলে রেফ কিসের অনুবর্ণ? র। যখন আমরা র উচ্চারণ করি তখন এটা লেখার সময় অনেক সময় কি করি? যেমন কর্ণ, এই যে আমি বর্ণমালা লিখেছি, বর্ণমালার মধ্যে কি আছে? রেফ আছে না? বর্ণমালা, সেখানে কি আছে? বর্ণ। যে আমরা র উচ্চারণ করছি সেখানে এখানে পেয়ে যাচ্ছে এটা রেফ। বর্ণমালা, বর্ণ, তর্ক, এগুলো হচ্ছে রেফ। তারপর আসে বর্ণ সংকেত। এরপর আমরা পাবো কি? রেফের পরে পাচ্ছি কি? বর্ণ সংকেত। বর্ণ সংকেত কি? তাহলে যুক্ত বর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়। যুক্ত বর্ণ লেখার সময় অনেক সময় কি করি? লেখার সময় অনেক সময় বর্ণকে ছোট করে লেখার প্রয়োজন হয়, তাকে বলা হচ্ছে বর্ণ সংকেত। বর্ণ সংকেতগুলো কি কি? আমি এখানে একটু লিখে দিচ্ছি বর্ণ সংকেতগুলো।
যেমন বর্ণসংকেতের মধ্যে আমি পাচ্ছি এখানে তোমাদের পাচ্ছি, তাহলে দিয়ে একটা শব্দ বললাম এই যে আমি বলছি অঙ্কন, তাই না? অঙ্কনের মধ্যে আমি টাকে ছোট করে লিখছি। এছাড়া আমি পাবো দ পাবো, ম পাবো। দ দিয়ে কি হয়? উদ্ভিদ যদি লিখি উদ্ভিদ পানি ভাত করে উঠে উদ্ভিদ পাচ্ছি। তারপরে ম দিয়ে বড় একটা মফলা, ম দিয়ে হতে পারে একটা শব্দ হতে পারে অম্লান, তাদের স্মৃতি চিরকাল অম্লান থাকবে। এছাড়া আছে মফলা, আমরা যদি পাই দন্তস, তাহলে দন্তস যদি আমি বলি, দন্তসটা আমরা এভাবে করে লিখি, তাহলে অসুস্থ, যখন আমরা অসুস্থ লিখবো অসুস্থ এভাবে করে লিখি। তারপর পাচ্ছি আমরা মূর্ধন্য স দিয়েও আছে, আর আছে ম দিয়ে আছে। ম দিয়ে তো আমরা যদি মূর্ধন্য স দিয়ে লিখি, মূর্ধন্য স দিয়ে একটা শব্দ বলো কি হতে পারে? মূর্ধন্য স হতে পারে যেমন ধরো পুরস্কার, লেখার সময় কি হয়? মূর্ধন্য স দিয়ে। তাহলে এই যে এগুলো হচ্ছে কি বর্ণ, এগুলোকে বলা হচ্ছে বর্ণ সংকেত। আর একটা বর্ণ সংকেত আমরা বলতে পারি যেমন তয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি খণ্ডত। তাহলে খণ্ডত বর্ণটি হচ্ছে তয়ের বর্ণ সংকেত, যা বাংলা বর্ণমালার স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। ওটা নিচে একটু আন্ডারলাইন করবে। তাহলে কোন একটা বর্ণ সংকেত আছে যেটা স্বতন্ত্র বর্ণ হিসেবে বাংলা বর্ণমালায় স্বীকৃতি পেয়েছে, যেমন কি আছে খণ্ডত। তাহলে খণ্ডতটা কিসের রূপ বলছি? ত। যেমন আগে যখন এখন আমরা শব্দ লিখি কি কাতলা, হ্যাঁ, এটা কিন্তু আগে লেখা হতো কি, এই যে দেখো কাতলা, এভাবে করে লেখা হতো। তাহলে তয়ের বর্ণ সংকেত হচ্ছে কি খণ্ডত। বুঝে গেল? আচ্ছা, আমি এখন এগুলো মুছে দিচ্ছি। বর্ণ সংকেত আমরা পেয়ে গেছি, এখন আমরা করব যুক্ত বর্ণ। তাহলে বর্ণ সংকেত যে আমি বলেছিলাম, সেই বর্ণগুলো নিচে কিন্তু তোমরা সংকেতগুলো অর্থাৎ শব্দ কি হতে পারে সেগুলো একটু লিখে রাখো। এরপর আমরা আলোচনা করবো কি নিয়ে? যুক্ত বর্ণ। অনুবর্ণ, কারবর্ণ, অনুবর্ণ পেয়েছি আমি। এখন আমরা করবো কি? যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ তো তোমরা পারবে। যুক্ত বর্ণ কি? যুক্ত বর্ণ হচ্ছে কি একাধিক বর্ণ যুক্ত হয়ে যে শব্দ তৈরি হয় সেটাই হচ্ছে, অর্থাৎ একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না। এই জন্য যুক্ত বর্ণগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ, আর একটা হচ্ছে অস্বচ্ছ। তাহলে স্বচ্ছ কি অস্বচ্ছ কি? স্বচ্ছ কাকে বলে, অস্বচ্ছ কাকে বলে? যেটা দেখা যায়, পরিষ্কার বোঝা যায়, সেটা হচ্ছে স্বচ্ছ। আর অস্বচ্ছ যেটা দেখে আমাদের মধ্যে একটু হয় এটা হবে না ওটা হবে, একটু অস্বচ্ছ, মানে যেটাকে দেখতে একটু চিন্তা করে বলতে হয়, সেটা হচ্ছে অস্বচ্ছ। তাহলে স্বচ্ছের মধ্যে আমরা পাচ্ছি, আমি কয়েকটা শব্দ এখানে লিখি। স্বচ্ছ যুক্ত বর্ণের মধ্যে কি আছে? যেমন আমরা স্বচ্ছের মধ্যে বলতে পারি কয়েট, তাই না? তারপর দৈত্য শয়ে বৈদ্য জয়ে জ বলতে পারি। তারপর বলতে পারি কি, তারপরে আছে কয়েট, দয়ে ভ, দয়ে ম বলতে পারি, দয়ে ম, তারপরে কয়েট, এগুলো হচ্ছে স্বচ্ছ। আর অস্বচ্ছ যদি বলি, আমি যদি এখানে বলি যে কি, এই যে ক্ষীয়, কেমন, তারপরে এই যে হয় ম, তারপর হতে পারে কি এরকম হতে পারে। তারপর আরো আছে, আমাদের বইতে অনেকগুলো আছে, হতে পারে কি এদের শয়ে ন হতে পারে, এই যে মুদ্রের শয়ে ন, এরকম হতে পারে। তারপর আছে কি নিয় যোগ হতে পারে, নিয় যোগ এরকম হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কি অস্বচ্ছ। এছাড়া আরো অনেকগুলো আছে, নিয় ছ হতে পারে, নিয় চ হতে পারে। তারপর কি আছে, যেমন এই যুক্ত বর্ণটাকে যদি আমরা ভাঙাই, ক্ষীয়টাকে ভাঙালে কি হবে? ক যোগ মূর্ধন্য ষ, হ যোগ ম হলে কি হবে? হ যোগ ম হলে হয় ম, হয় ম।
তারপর আছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য উষ্ণ বলার সময় মধ্যে যেটা হয় শয়ে ন। তারপর নিয় যোগ হতে পারে হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কি অস্বচ্ছ। তাহলে স্বচ্ছ কি অস্বচ্ছ কি আমরা জেনে গেছি। এরপরে আসবে আমাদের সংখ্যা বর্ণ। তাহলে সংখ্যা বর্ণ কি? এখন আমরা যুক্ত বর্ণ পড়েছি, এখন আমরা করবো কি, তখন আমরা যুক্ত বর্ণ পড়েছি, এখন আমরা করবো সংখ্যা বর্ণ। সংখ্যা বর্ণ অর্থাৎ সংখ্যা দিয়ে যে বর্ণ লেখা হচ্ছে, অর্থাৎ বাংলা ভাষার সংখ্যা নির্দেশের জন্য যে বর্ণগুলো আছে সেগুলো হচ্ছে সংখ্যা বর্ণ। তাহলে সংখ্যা বর্ণ কয়টি হতে পারে? সংখ্যা বর্ণ হতে পারে কয়টি? সংখ্যা বর্ণ 10টি। সে 10টি কি কি দেখি বলো তো, কি কি হতে পারে? যদি আমি 1 2 3 4 5 6 7 8 9 9 এর পরে কি লিখবো? 10 লিখবো। যেহেতু 1 লিখে ফেলেছি তাহলে আমরা এখানে লিখবো কি 0। তাহলে সেটা হয়ে যাচ্ছে কি সংখ্যা বর্ণ। তাহলে সংখ্যা বর্ণ সংখ্যা কয়টি? 10টি। তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটি আজকের চ্যাপ্টারটা আমাদের ছোট, পরিচয়টা ছোট, তার মধ্যে আমরা অনেক কিছু জেনে নিয়েছি। এখন আসো আমরা একটু মূল্যায়নে চলে যাই। তাহলে একটু আসো একটু বোর্ডে আমরা মূল্যায়নটা করি। আমার প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মূল্যায়নে চলে এসেছি। দেখি তোমরা বলতে পারো কিনা। অর্থাৎ আমরা এতক্ষণ ব্যাকরণ ক্লাসে যা যা করেছি সেখান থেকে আমরা ছোটো ছোটো প্রশ্ন করবো, আশা করছি তোমরা সবাই পারবে। তাহলে যদি আমি বলি যে তোমাদেরকে যে আমাদের বর্ণমালায় মৌলিক ধ্বনি, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় মৌলিক ধ্বনি সংখ্যা কয়টি? তাহলে মৌলিক ধ্বনি কয়টি তোমরা দেখি বলো তো দেখি কয়টি? হ্যাঁ, মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে কয়টি? 30টি। মোট হচ্ছে কয়টি? 37টি। এরপর আসছে বর্ণমালা কাকে বলে। তাহলে বর্ণমালা সবগুলো বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয়, অথবা যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকেই সে ভাষার বর্ণমালা বলে। তাহলে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? বাংলা ভাষায় বর্ণমালা হচ্ছে 1টি। এরপর আসো কার বর্ণ কয়টি। তাহলে কার কয়টি? কার কাকে বলে এটা যদি জিজ্ঞেস করা, তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত বলা হয় কার। আর কার বর্ণ কয়টি? কার বর্ণ হচ্ছে কয়টি দেখি বলো তো, বলতে চাই হবে। তাহলে স্বরবর্ণ হচ্ছে 11টি। তাহলে কার বর্ণ হচ্ছে কয়টি? একটা বাদ দাও, 10টি। তাহলে কার বর্ণ কয়টি? 10টি। অনুবর্ণ কাকে বলে? তাহলে অনুবর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে কি কি আছে? রেফ আছে, ফলা আছে, আর একটা হচ্ছে বর্ণ সংকেত। তাহলে আচ্ছা, এরপরে আমরা অনুবর্ণ কাকে বলি। এর মধ্যে যদি বলা হয় ফলা কয়টি? ফলা বাংলা বর্ণমালায় ফলা কয়টি? তাহলে ফলা কয়টি কি কি? কয়টি ও কি কি যদি বলো তো, ফলা কি কয়টি? 6টি। কি কি বলতে পারবে? নফলা, বফলা, মফলা, তারপরে লফলা, জফলা, রফলা, তাই না? তাহলে কয়টা হয়ে গেছে? 6টি হয়ে গেছে। এরপর আসো যুক্তবর্ণ কত প্রকার ও কি কি। তাহলে যুক্তবর্ণ কত প্রকার? যুক্তবর্ণ 2 প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ যুক্তবর্ণ আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ। তাহলে আমরা আজকে পাঠটা থেকে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। অর্থাৎ 6, 7 এর বইয়ে এই পর্যন্ত বইগুলোতে আমরা যা যা শিখেছি সেগুলোই এখন আমরা ভালো করে পড়বো। এখন আমাদের বাড়ির কাছে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, বাড়ির কাছে ঝটপট লিখে নাও। এই চ্যাপ্টার থেকে অনুশীলনের এখানে 10টা নৈতিক আছে, সেগুলো সহ তোমরা 25টা নৈতিক লিখবে, জ্ঞানমূলক দিয়ে লিখবে। এখানে তো 10টি আমরা পেয়ে যাচ্ছি, তার সাথে আরও কয়টি? আরও 15টি যোগ করে তোমরা 25টি জ্ঞানমূলক করবে। অর্থাৎ এক কথায় উত্তর দিয়ে নৈতিকগুলো তৈরি করবে। যখন আমরা ক্লাস করবে তখন আমরা সেই বাড়ির কাজটা চেক করে নিব। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টস লিখে দিতে পারো যে এখানে কোনটা বোঝা যাচ্ছে না বা আর কিছু বিশ্লেষণ করতে হবে, পরবর্তী ক্লাসে আমরা সেভাবেই নিব। তাহলে সামনের ক্লাসে দেখার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।